ঘাটে সব কাদা পড়ে আছে, সেই কাদাগুলো ধুচ্ছে, না হলে তো স্লিপ হয়ে যাবে, ওই জন্যই ধুয়ে দিচ্ছে। এখানে আমি গাড়ি তুলতে পারবো না উপরে, ওদের কাছেই ছেড়ে দেবো। ওখানে তুলতে গিয়ে ভয় খেয়ে গেছি, অভ্যাস নেই তো। এটা তোমার ধরতে হবে ওখান থেকে, এইখান থেকে নিচে নামি, আমি আর ধরতে পারবো না, তুলতে পারবো না একা। না না, আমি পিছনে ঠেলে দিচ্ছি, তুমি তোলো। হ্যাঁ, নামবো আমি। দাঁড়াও দাঁড়াও, ছাড়ুন আস্তে, ব্রেক ছাড়ুন, ব্রেক ছাড়ুন, ব্রেক ছাড়ুন, ব্রেক ছাড়ুন। হ্যাঁ, গিয়ার আছে নাকি? ওই ক্লাস ধরো। হ্যাঁ, না ধরেছি ক্লাস, না ঠেলো ঠেলো। এই না, একটা নদী পার হয়ে গেলাম, আমি আর রিস্ক নিলাম না, ওদের কাছেই ছেড়ে দিয়েছিলাম, 20 টাকা এক্সট্রা দিলাম। অনেকটা কষ্ট না? এইবার আর কোনো ভয় নেই, সামনে যে নদীটা আছে ওটাতে ওরাই ধরে দেয়, সব ওরাই নামিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। বিকাল 3টে বেজে গেছে, এবার বাড়ির পথে। পিসিকে বারবার বলে দিয়েছিলাম হালকা কিছু রান্না করতে, তা সে তো মাংস ডিম সব একসঙ্গেই করেছে। আলু ভাজা করেছিল, একটা শাক দিয়ে, মাছের একটা তরকারি, আর ডিম আর আলু, হাঁসের ডিম আর আলু, আর মাংস, দেশি মুরগির মাংস। খাওয়া দাওয়া তো বেশি হয়েই গেছে, বুঝতে পারছো, এতগুলো তরকারি। আর খেয়ে উঠে এই যেতে যা কষ্ট, একটু দাঁড়িয়ে জল খেতে হবে, জল টেস্টটা পাচ্ছে। এই জায়গাটা কত সুন্দর দেখো, পুরো ফাঁকা মাঠ, আর ওই যে দেখতে পাচ্ছ সবুজ গাছগুলো, নদীর বাঁধ ওটা, ওর ওপাশেই হচ্ছে নদী। তো ধামাখালির থেকে ভটভটিতে আসতে গেলে এই জায়গাগুলো ঘুরে যেতে হয়, এই নদীর পার বরাবর ভটভটিগুলো আসে সব। যেহেতু আমার বাড়ি হচ্ছে সুন্দরবন, আমি সুন্দরবনের হচ্ছে একদম ভূমিপুত্র যারে বলে, সুন্দরবন অঞ্চলেই জন্ম, সুন্দরবনে বেড়ে ওঠা। অনেক বন্ধু আমার কাছে পার্সোনালি জিজ্ঞাসা করে যে সুন্দরবন ট্যুরে যাব, কিভাবে যাব, বা অনেকেই বলে আমাকে নিয়ে আসতে। তো আমি তো নিয়ে আসতে পারি না, সেটা পসিবল হয় না, কারণ আমার নিজের ঘর এখন নেই, ঘরে ভেঙে গেছে। সে যাই হোক, তো অনেকে সাজেশন চাই যে কিভাবে ঘুরতে আসবে সুন্দরবন, সেটা নিয়ে আমি ফেসবুকে লিখেছিলাম, আমার পেজেও পেয়ে যাবে তোমরা, সুন্দরবন বিষয়ে ঘোরা নিয়ে কিভাবে নিজেরা ঘুরতে আসতে পারবে। তো আজকে আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে নিজেরা কিভাবে ঘুরতে আসতে পারবে। সুন্দরবনের মূলত 3টে দিকে ট্যুর হয়, এক হচ্ছে নামখানা, কাকদ্বীপ ওই দিকে রয়েছে, যেমন মইপিট রয়েছে, তারপরে কৈখালি রয়েছে এই দিকে। তো এদিকে খুব কম ট্যুরিস্ট যায়, অতটা ট্যুরিস্ট আমি যেতে দেখিনি। আর একটা আছে উত্তর 24 পরগনা, যেটাতে যাওয়া যায় হচ্ছে তোমার লেবুখালি, ভান্ডারখালি, ওই সাইডটা পড়ছে। ওটাতে এসে সংসারনগর কিংবা হেমনগর এইখান থেকে ট্যুর করা যায় সুন্দরবন, কিন্তু এটাও অতটা ফেমাস নয় এ সাইডটা। লোকজন যা সুন্দরবন ঘুরতে আসে মূলত বাসন্তী, ঝড়খালি, গদখালি এই দিকটায়। তো আমি মূলত বলবো এই সাইডটা কিভাবে সুন্দরবন ট্যুর করা যায়, মানে সাধারণত ট্যুরিস্ট যেদিকে আসে নিজেরা ট্যুর করবে সেই বিষয়ে মূলত বলি, তাদেরকে সাজেশান দিই। তোমরা কিন্তু নিজেরা ট্যুর করতে পারো। এক হচ্ছে যদি 10-12 জন থাকো তাহলে তোমরা নিজেরাই অ্যারেঞ্জ করবে, সুন্দরবনে আসবে, এসে হচ্ছে বোট ভাড়া নেবে, ওরাই সব অ্যারেঞ্জ করে দেবে, কোনো এজেন্সি ধরার দরকার নেই। কোন কোন জায়গায় এসে তোমরা অ্যারেঞ্জ করতে পারবে নিজেরা, সেটা হলো তোমরা ট্রেনে বা গাড়িতে করে ক্যানিং চলে আসবে, ক্যানিং থেকে চলে যাবে হচ্ছে ঝড়খালি কিংবা হচ্ছে গদখালি। ঝড়খালিতে গিয়েও অনেক বোট পেয়ে যাবে যেগুলো নিজেরা নিয়ে ঘুরতে পারবে। আর একটা হচ্ছে তোমরা গদখালি যাবে, গদখালির নদী পার হবে গোসাবা পার, গোসাবা পারে গিয়ে ওখান থেকে হচ্ছে অটো ধরবে, পুরো তোমাদের নিয়ে যাবে পাখিরালা।
পাখিরালা মানে হচ্ছে তোমার সজনেখালির অপোজিট পার। ওখানে গিয়েও তোমরা হচ্ছে বোট ভাড়া করে নিজেরা ঘুরতে যেতে পারো, কিংবা তোমরা ঝড়খালিতেও আসতে পারো। ক্যানিং ব্রিজ পার হবে, পার হয়ে হসপিটাল মোড় আসবে, হসপিটাল মোড় থেকে তোমরা হচ্ছে সোজা চলে যাবে ঝড়খালি। এবার এই জায়গাগুলোতে যেমন ঝড়খালি, পাখিরালা, এখানে হোটেল আছে। তোমরা যেদিন গেলে গিয়ে ওখানে নাইট স্টে করলে, পরের দিন বোট ভাড়া নিলে, বোট ভাড়া নিয়ে সকালবেলা বের হয়ে সন্ধ্যেবেলা ঘুরে চলে আসবে, এসে আবার হোটেলে থাকবে, তারপর দিন ব্যাক করবে। সেক্ষেত্রে তোমাদের নেবে মোটামুটি 10-12 হাজার টাকা একদিনের জন্য বোট ভাড়া। বোটে তোমার রান্না খাওয়ার ব্যবস্থা সব হয়ে যাবে। আর একটা ট্যুর করতে পারো তোমরা, যেটা হচ্ছে বোটে নাইট স্টে করা, সেটাই যদি 10-15 জন থাকো তাহলে একটা বোট ভাড়া মোটামুটি 25-30 হাজার টাকা নেবে। আর তার সঙ্গে খাওয়া দাওয়া তোমরা যেমন করবে সেই অনুযায়ী একটা ভাড়া নেবে। তো সেটা তোমরা কিভাবে করতে পারবে, তোমরা সোজা চলে আসবে ক্যানিং থেকে বাসন্তী চলে যাবে। বাসন্তীর ওখানে অনেক বোট পেয়ে যাবে, ওখান থেকেও ভাড়া নিতে পারো। কিংবা তোমরা সরাসরি চলে আসতে পারো ক্যানিং থেকে ধামাখালিতে এসেও তোমরা বোট ভাড়া পেয়ে যাবে। এবার তোমরা এসে সরাসরি যখন বোট ভাড়া করবে না, তখন কিন্তু অনেক কমে হয়ে যাবে যদি 10-12 জন বা 15 জন থাকো। সাধারণত সুন্দরবন কিন্তু অনেক কস্টলি ঘোরার জন্য অন্যান্য জায়গার তুলনায়। 10-12 জন হলে খরচটা অনেক মেকআপ হয়ে যায়। আর এছাড়া তো এজেন্সি অনেকে আছে, তোমরা সেই এজেন্সির প্রচুর খোঁজ পেয়ে যাবে। সেসব বিষয়ে আমি আর বলবো না। এজেন্সির বিষয়ে, এজেন্সির সঙ্গে আসলে তোমরা যদি 10-12 জনের গ্রুপ থাকে তাহলে এজেন্সি কেন নেবে? হ্যাঁ, 2-4 জন আছো তাহলে ওই অন্যান্য লোকের সঙ্গে তোমরা ওই ট্যুরটা সেরে নিতে পারো। কিন্তু যখনই তোমাদের একটা গ্রুপ হবে তাহলে এজেন্সির নেওয়ার কোনো দরকার নেই। ফেসবুক পেজে আমার নাম্বার আছেই দেওয়া। কোনো রকম সুন্দরবন ঘোরার জন্য হেল্প লাগলে আমাকে বলো, আমি তোমাদের যতটুকু পারি হেল্প করব। তবে আমি কিন্তু কোনো ট্রাভেল এজেন্ট নই, আমি কোনো কিছু ঠিক করে দিতে পারবো না। তোমরা কোথায় কোথায় গেলে কিভাবে ট্যুর করতে পারবে সে বিষয়ে সাজেশন দিতে পারবো। সুন্দরবন যদি নিজেরা অ্যারেঞ্জ করা যায় আর 10-12 জন থাকা যায় তাহলে অনেক কমে হয়ে যায়, অনেকটা কমে হয়ে যায়। আর যারা জল ভয় পাও বা নদীর ঢেউ ভয় পাও তারা এই বর্ষাকালটা অ্যাভয়েড করো। এখন তো ফেসবুক খুললেই দেখতে পাবে ইলিশ উৎসব, সুন্দরবনের ইলিশ উৎসব। জানি না সুন্দরবনের কোথায় ইলিশ পাওয়া যায়, আমরা তো এখানে বড় হয়েছি, এখানে জন্ম, তবে আমরা আজও জানতে পারলাম না সুন্দরবনের কোথায় ইলিশ পাওয়া যায়। আসলে ওই দিক থেকে ইলিশটা এনে সব এখানে রান্না করে খাওয়া দাওয়া করে। আর বোঝোই তো যা হয়, সব খাওয়া দাওয়া। যারা এগুলো পছন্দ করো তারা আসতে পারো, কিন্তু যারা প্রকৃতি উপভোগ করবে, সুন্দরবনকে উপভোগ করবে, তারা হচ্ছে চলে আসবে শীতকালে। বর্ষাকালে অনেকটাই রিস্ক। কি দরকার অতটা রিস্ক তোমার? ঘুরতে আসছো না, রিস্ক নিয়ে কি হবে? এইবার আর আমতলী বাজারে ঢুকছি না, এই ভিতর দিয়ে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে চলে এলাম। এটা দিয়ে গেলে 1-2 কিলোমিটার একটু কম হয়, আর রোড কন্ডিশনটাও খুব ভালো। তো যাওয়ার সময় তো আমতলী বাজার ঘুরে গেছি, ওই জন্য আর ওটা দিয়ে যাচ্ছি না। এবার নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই সামনে গিয়েই ওই রাস্তার সঙ্গে মিট হবে, কিন্তু সামনে তো অবস্থা খারাপ দেখছি, প্রচুর মেঘ করে আছে। একটুখানি খেয়া অবধি বৃষ্টিটা থামলে আর কোনো অসুবিধা হবে না। ওপারে পার হয়ে গিয়ে বৃষ্টিটা হলে দেখা যাক ভাগ্যে কি আছে, যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। এই রাস্তাটায় আমি আগে একবার গেছি, আর সেকেন্ড টাইম যাচ্ছি। এটাই রোড কন্ডিশন খুব সুন্দর। বাড়ি ছেড়ে আসতে মনটা একটু কেমন হচ্ছে, কিন্তু ফিরতে তো হবেই, কিছু করার নেই। পাহাড় হাইওয়ে রাইড তো অনেক দেখেছো, সুন্দরবনের এই গ্রামের ভিতর দিয়ে রাইড করছি, সেগুলো কিছু কিছু তোমাদের সামনে তুলে ধরেছি, সেগুলো কেমন লাগলো জানিও। আর একা থাকলে না, মানে খেয়া পারাপারের সময়গুলো ঠিকঠাক ভিডিও করা যায় না, কারণ বাইক হ্যান্ডেল করব না ভিডিও করব।
এখানেও আজকে হাটবার, এই যে হাট বসছে আস্তে আস্তে। এই গরমে বর্ষা যদি আসে আর ওই রেনকোট যদি পরতে হয়, অবস্থা খারাপ হয়ে যাবে। এই একটা মাটির বাড়ি, সুন্দরবন অঞ্চলে এখন মাটির বাড়ি খুব একটা দেখা যায় না, সব হচ্ছে পাকা বাড়ি হয়ে গেছে। কিছু না হোক পাকা দেয়াল করে ওপরে অ্যাডভেস্টার চাপিয়ে দিয়েছে। মাটির বাড়ি দেখতে গেলে জঙ্গলমহলে যেতে হবে, জঙ্গলমহলে এখনো প্রচুর মাটির বাড়ি রয়েছে। দেখো খুব জোরে কিন্তু ঝড় উঠেছে, গাছের দিকে তাকাও বুঝতে পারবে। আর সামনে পুরো অন্ধকার করে আছে, আমি বুঝতে পারছি ধামাখালি নদীতে গিয়ে ধরবে আমাকে, সামনে ভালোই জোরে বর্ষা আসবে। দরকার হয় দাঁড়িয়ে যাব যেখানে বর্ষা আসবে। রাস্তার কন্ডিশন এই লাস্ট 7 কিলোমিটার খুব খারাপ। এইটা সেভাবে নদীটা পার হয়ে যেতে পারলে কোনো টেনশন থাকবে না ওপারে গিয়ে। জোরে ঝড় আসুক, ঝড় আসলে কি হবে, মেঘটা কেটে যাবে, কিন্তু নদী পার হওয়ার সময় আবার যদি ঝড় হয় তাহলে ঢেউ হবে, সেটাও একটা ভয়। দেখো এইখানে কি ভিউ, দেখো কত বড় জলাশয়, এটা পুরো ফিশারি, নোনা ফিশারি, পুরো হাওয়ায় ঠেলে দিচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে না এক্ষুনি খেয়া পার হতে পারবো। এইরকম যদি ঝড় হয় তাহলে খেয়া বন্ধ থাকবে, কারণ অনেকটা বড় নদী ওটা না। আর মাছ নদীতে যদি এরকম ঝড় হয় প্রচুর ঢেউ হবে, কতটা রিস্ক এইবার বোঝো তোমরা যারা ইলিশ উৎসবে আসছো এই সময়। আরও তো ওগুলো এর ডবল নদী, এই যা দেখালাম এর ডবল ওগুলো, মানে সাগরের মতো, এপার ওপারে কিছু দেখা যায় না। আর ওই মাছ নদীতে থাকাকালীন যদি ঝড় ওঠে তাহলে কি অবস্থা হবে। তো এগুলো ভাবনা চিন্তা করে তোমরা এই সময়ে সুন্দরবন ঘুরতে এসো। কাউকে নিষেধ করছি না, কিন্তু যারা এই ধকল নিতে পারবে, যাদের সাহস আছে, তারাই এসো। সুন্দরবন ঘোরা নিয়ে ফেসবুকে আগের দিন একজনের সঙ্গে ভীষণ মানে কথা কাটাকাটি হয়েছে। সে ফেসবুকে অ্যাড দিয়েছে সুন্দরবন কোর এরিয়াতে ঘুরায়, সেখানেই আমি কথাটা ধরেছি। প্রথমে ভালোভাবেই বলেছি যে সুন্দরবনের কোর এরিয়াতে তো পারমিশন নেই। এবার সে তর্ক করে যাচ্ছে, অনেক কিছু কথা বলেছে। আমি লাস্টে বলেছি এইসব চিটিংবাজি কথা বলবেন না। এবার সে আমাকে বলছে আমিও হচ্ছে সুন্দরবনের মানুষ। আসলে এই কিছু পাবলিকের জন্য কিছু জায়গার বদনাম হয়। অ্যাকচুয়ালি অন্য জায়গায় তবুও জঙ্গলের ভিতরে কিছু কিছু জায়গায় ঢুকতে দেয়, সুন্দরবনের হচ্ছে কোর এরিয়া বা সুন্দরবনে কোথাও ঢুকতে দেয় না, ঢোকার পারমিশনই নেই। বড় নদী দিয়ে ঘুরায়, সুন্দরবনের কানা দিয়ে দিয়ে যে ছোট ছোট খাঁড়ি রয়েছে বা নদী রয়েছে সেগুলোতেও ঢোকার পারমিশন নেই। আর সুন্দরবনের কোর এরিয়াতে তো পারমিশন নেই, এমনকি স্থানীয়দের হচ্ছে পর্যন্ত পারমিশন নেই, কারোরই পারমিশন নেই। অনলি ফরেস্ট ডিপার্টমেন্ট ডিউটি করতে ঢোকে ওখানে কোর এরিয়াতে। আমি লাস্টে মানে বিভিন্ন তর্ক বিতর্ক হতে হতে তাকে শুধু একটাই কথা বললাম, কোর এরিয়া কাকে বলে আগে জানুন। আর যদি হচ্ছে জেনেও এইরকম বিজ্ঞাপন দেন যে কোর এরিয়ায় ঘুরাবেন, তাহলে সেটা চিটিংবাজি কথা, আর কিছুই নয়। কোর এরিয়াতে পারমিশন নেই তো ও কীভাবে ঘুরাবে? আর সেইখানেই আমার কথা ধরাটা অন্যায় হয়ে গেছে। ওয়েদারটা তো বিভৎস সুন্দর লাগছে, দেখো এইদিকে ফাঁকা আকাশ আর এইদিকে পুরো কালো হয়ে আছে, আর এইরকম একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছি। তোমরা ভিডিওর মাধ্যমে হয়তো অতটা বুঝতে পারবে না, পুরো হেলিয়ে দিচ্ছে হাওয়াতে, প্রচুর জোরে ঝড় হচ্ছে। এই গাড়িটা আসছে, ধুলো উঠছে দেখো। সুন্দরবনে এমনকি মানে শুধু ওই অফিসগুলো, ফরেস্ট অফিসগুলো, যেমন বাংলা অফিস বা এদিকে দোবাকি, সজনেখালি, এই অফিসগুলো ছাড়া ওপেন জঙ্গলে নামার কোনো পারমিশনই নেই। ওই নামতেই পারবে না জঙ্গলের অন্য জায়গায়।
আসলে অফিসগুলোতে সব হচ্ছে কাঁটা তার দিয়ে তারপরে নেট জাল দিয়ে বেড়া দেওয়া আছে, সেই জন্য ওখানে নেমে সুন্দরবন ঘুরতে হয়। এবার ওখানে কিছু কিছু ওয়াচ টাওয়ার তৈরি করা আছে, সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখতে হয়। আর সে আমাকে শেখাচ্ছে সুন্দরবন কিভাবে ঘুরবে। সুন্দরবনে হচ্ছে বরাবরই নিয়মকানুন আলাদা, আর কঠোর নিয়মকানুন সুন্দরবনের বরাবরই, আর এখন করে তো আরো বেশি করে। এখন রুলস হচ্ছে অনেক শক্ত হয়ে গেছে। এখন ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, তারপরে বিএসএফ আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স। কারণ এইটা হচ্ছে সুন্দরবনের এই এরিয়াগুলো পুরো বাংলাদেশ সংলগ্ন, তো মানে আমাদের কুমিরমারিটা কিন্তু বাংলাদেশ সংলগ্ন। কুমিরমারি থেকে একটু ওদিকে গেলেই হেমনাগর শমশাননগর পার হলেই বাংলাদেশ। ওই জন্য এখন নিয়মকানুন অনেক শক্ত হয়ে গেছে। বহু বছর আগে যখন ছোট ছিলাম তখন মাঝে মধ্যে জঙ্গল, ওপেন জঙ্গলে গেছি দাদাদের সঙ্গে, মানে পাড়ার দাদা জেঠু কাকুর ছেলেদের সঙ্গে, এদের সঙ্গে গেছি। ওরা তখন মাছ ধরতে যেত জঙ্গলে। আর একটা দিন হচ্ছে, এখন জানি না, আগে গঙ্গা দেবী পুজোর সময়, যেটা হচ্ছে সুন্দরবন অঞ্চল বা নদীমাতৃক অঞ্চলের অনেকেই জেনে থাকবে যে গঙ্গা দেবী পুজো খুব ফেমাস একটা দেবতা সুন্দরবন অঞ্চলের। বনবিবি ঠাকুর যেমন, ওই রকম গঙ্গা দেবী পুজো। তো গঙ্গা দেবী পুজোর সময়ে জঙ্গল সবার জন্য ওপেন ছিল। মানে আমরা গিয়ে জঙ্গলের হেঁটাল ফল, তারপর বিভিন্ন ফল ভেঙেছি। সেই সবগুলো এখন কোনো কিছুই করতে দেয় না, এখন টোটালি সব বন্ধ। জোরে বর্ষা এসে গেছে, ভালোই জোরে বর্ষা হচ্ছে, আর তার সঙ্গে ঝড়। এখানে দাঁড়িয়ে যাই, এগিয়ে লাভ নেই। সেই ধামাখালি তুষখালি খেয়াঘাটের আগে বর্ষা এসেছিল, ক্যামেরা খুলে রেখেছিলাম, আর এই ক্যামেরা লাগালাম। বিভৎস বর্ষা। তো খেয়া পার হওয়ার আগে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো বসেছিলাম, কারণ ঝড় হচ্ছিল আর তুমুল বর্ষা, ওই জন্য খেয়া বন্ধ ছিল। তারপরে হচ্ছে ঝড়টা একটু থামলো, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি এই জাস্ট একটু আগে থেমেছে। তো সেই বৃষ্টি মাথায় হচ্ছে খেয়া পার হলাম। দারুণ লাগছিল বর্ষার নদী, কিন্তু দেখাতে পারলাম না তোমাদের, ক্যামেরাটা খুলে রেখেছিলাম। যে ডুবে গেছে, এখন 6টা 10, এক্ষুনি ঝুপ করে অন্ধকার নামবে। আলো থাকতে থাকতে ক্যানিং ব্রিজে উঠতে পারলে ভালো হতো, কিন্তু হবে না, অন্ধকার হয়ে যাবে। তো একদিনের একটা ছোট্ট ট্রিপ, আমার গ্রামের বাড়ির কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো সবাই জানিও। ভেবেছিলাম ক্যানিং ব্রিজে অন্ধকার হয়ে যাবে, কিন্তু গোধূলির লাইট হালকা আছে এখনো পর্যন্ত। তো ক্যানিং ব্রিজে আসলাম, আবার বর্ষা শুরু হয়েছে এদিকে। এখন আছি ডকঘাটের পারে, আর এই উঠে গেলাম ক্যানিং ব্রিজ। যাওয়ার সময় তো সকালে তোমাদের দেখিয়েছি। তো এখন দেখো কেমন লাগে। সন্ধ্যের হচ্ছে মাতলা নদী এই পাশে, পুরো ভাটা, এখন ভাটা হয়ে গেছে। তো এই ব্রিজটা কিন্তু তৈরি হয় 2009 সালে, আর উদ্বোধন হয় 2011। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু এই ব্রিজ উদ্বোধন করে। তো এই ব্রিজ হয়ে যাওয়ার ফলে ক্যানিংয়ের সাথে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ অঞ্চল কানেক্টিং হয়ে গেছে, অনেক সুবিধা হয়েছে মানুষের। যখন এই ব্রিজ ছিল না তখন এই ক্যানিং নদীতে হচ্ছে খেয়া পার হতে হতো, আর ভাটার সময় পুরো হেঁটে পার হতে হতো। এখন দেখো না, কোনো জল নেই, পুরো চড়া পড়ে গেছে। তো একটা সময় আমিও হচ্ছে 2009 সালের আগে খুব কষ্ট করেছি এইখানে। মানে যারা এই পথ দিয়ে যাতায়াত করেছে তারা ভালো বুঝতে পারবে কি অবস্থা ছিল তখন। আর সন্ধেবেলা এখন ক্যানিং ব্রিজের উপরে প্রচুর গাড়ি, প্রচুর বাইক, সব ফটোশ্যুট করছে, ভিডিও বানাচ্ছে। এখন আর দাঁড়াতে ভালো লাগলো না, আর তাছাড়া অন্ধকারও প্রায় হয়ে এসছে। তো চলো, ক্যানিং থেকে আর তেমন কিছু দেখানোর নেই, আসার সময় তো দেখিয়েছি পুরোটা। আর একটু সবাই অবশ্যই নিজেদের মতামত জানিও, কেমন লাগছে আমার এই জার্নি, ছোট ছোট ভিডিও বা
এইরকম হচ্ছে চেনা পথের বাইরে একটু অন্যভাবে ঘুরতে ভালোবাসি, সেটা তোমরা কতটা উপভোগ করছো, সেটা ভালো লাগুক খারাপ লাগুক একটু জানিও প্লিজ। আবার কোনো রাইডে বের হয়ে নতুন কোনো জায়গায় নতুনভাবে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। আপাতত টাটা, সবাই ভালো থাকো।